পাবলিক ইন্টিগ্রিটি নেটওয়ার্ক পাইনেট। ওনাদের যে আয়োজনে যে আজকের যে স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন। বিশেষ করে বাংলাদেশের স্বাস্থ্য বাজেট নিয়ে খুব বেশি আলোচনা নেই, কিন্তু আমরা যদি আমাদের দেশের জনগণের দিকে তাকাই, আজকে আমরা জানি যে হামের প্রায় 450 বাচ্চা শিশু মারা গেছে। আপনারা অনেকে জানেন যে একটি পরিবারের 2টি বাচ্চাই পরপর মারা গেছে। তাদের আপনি পেইনটা চিন্তা করেন, একটা ফ্যামিলি তার বাচ্চা পেয়েছে 10 বছর পরে, সেই বাচ্চাটা মারা গেছে হামে। তো এই কথাগুলো কিন্তু আমাদের যিনি মাননীয় সংসদ সদস্য ছিলেন এখন, এবং আমাদের যারা স্বাস্থ্য ইকোনমিস্ট বা হেলথ ইকোনমিস্ট যারা আছেন, স্বাস্থ্য অর্থনীতি যারা আছেন, তারা কিন্তু এই কথাগুলো, এই চ্যালেঞ্জগুলো বলেছেন। তো এই জায়গাটায় আসলে এখন আমাদের একেবারে আলোচনা একেবারে শেষ পর্যায়ে, কাজে আমি খুব সংক্ষিপ্ত করব। অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের মধ্যে আছে। স্বাস্থ্য বাজেটের স্টোরিটা আসলে কিছু পরিসংখ্যান না, এটা আসলে আমাদের গল্প। মানে আমরা যারা মানুষ, আমরা যারা হিউম্যান বিং, আমি যেখানে কথা বলছি, কিংবা আমার ফ্যামিলি, কিংবা আপনারা যারা আছেন আপনাদের ফ্যামিলি মেম্বার, পুরো দেশবাসী, এটা আমাদের একটা স্টোরি। এটা যদি আমাদের এই মানবিক স্টোরিটাকে সামনে নিয়ে আসতে না পারে, আমাদের এই মানবিক চাহিদা, মানবিক অধিকারটাকে যদি ইন্টিগ্রেট করতে না পারে, ধারণ করতে না পারে, তাহলে এই পরিসংখ্যানের আসলে কোনো মূল্য নেই। অসংখ্য পরিসংখ্যান আছে, কারণ স্বাস্থ্য অনেক বড় একটা সেক্টর। আপনি হাজার হাজার গুরুত্বপূর্ণ পরিসংখ্যান আছে। যেমন আমি খুব সহজ একটা উদাহরণ দিই, যেমন স্যার আমাদের শিক্ষাবিদরা যে কথাগুলো বলে গেলেন। আমার জন্য আজকে বরাদ্দ হচ্ছে $50, আজকে আপনার জন্য বরাদ্দ হচ্ছে পার ক্যাপিটা $50। মালদ্বীপে যান, আপনার জন্য বরাদ্দ হচ্ছে $1200। তাহলে এক পাশাপাশি দুটো দেশ, পার্থক্যটা দেখেন। আপনার জন্য $50, আরেকজনের জন্য $1200। আপনি আজকে আমেরিকায় যান, আপনার জন্য $12,000। তা আমি আমি স্বাস্থ্যসেবা চাচ্ছি আমেরিকান মডেলে, আমি আমেরিকান মডেলে স্বাস্থ্যসেবা চাই, আমার জন্য বরাদ্দ $50, আর ওখানে বরাদ্দ হচ্ছে $12,000 থেকে $14,000। তো কীভাবে আসলে আপনি এই জায়গাটা, এই গ্যাপটা কীভাবে ফিল আপ করবেন? আপনার যদি আছে ডাক্তারের দিকে তাকান, আজকে আপনার 20 কোটি মানুষ যদি আপনি হিসাব করেন, অঙ্ক বলছে আপনার 2 লক্ষ ডাক্তার দরকার। সামহাউ 1.5 লক্ষের মতো ডাক্তার আমাদের আছে, আর অনেক ডাক্তার পাইপলাইনে আছেন। আপনি যদি নার্সের দিকে তাকান, অঙ্ক বলছে, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে আমার সিস্টার দরকার 6 লক্ষ। 1:3:5 অনুপাতটা হচ্ছে এরকম। স্বাস্থ্য জনশক্তির যে কথাটি বলা হয়, বাংলাদেশের সিস্টার বা নার্স কতজন? বাংলাদেশের নার্স কিন্তু 1 লক্ষেরও কম। তাহলে আমার 4 লক্ষ থেকে 5 লক্ষ সিস্টারের ঘাটতি, নার্সের ঘাটতি। তা আমি ভাঙচুর করবো না, থেকে ভাঙচুর করবে? তাহলে এই জায়গাটা যদি আমাকে অ্যাড্রেস করা না হয়, তাহলে কখনোই আসলে এই জায়গাগুলোতে হবে না। তার চেয়ে বড় কথা, আজকে যে আলোচনাটি হয়েছে স্বাস্থ্য বাজেটের বরাদ্দবিধি এবং বাস্তবায়ন, কিন্তু প্রথম কথাটাই কিন্তু এখানে আসেনি। আমি মনে করি এই জায়গাটাও আসা প্রয়োজন ছিল। আমরা সেটি হচ্ছে যে একটি বাজেট পূর্ব যে বিষয়টি, সেটি হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তের একটি বিষয়। অর্থাৎ আমি বাজেট তৈরি করলাম, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ আলোচনা করছি, কিন্তু বাজেট যে আমি যে তৈরি করছি, বাজেট তৈরি করার আগে আসলে আমার কী কাজ ছিল, পুরো ফ্রেমওয়ার্কটাকে ধারণ করা দরকার ছিল। আসলে আমার কী দরকার, এই নিডটাকে অ্যাড্রেস করা দরকার ছিল, প্রায়োরিটিসগুলোকে আমাকে অ্যাড্রেস করার প্রয়োজন ছিল। তার প্রথম কথাটাই হবে, আমরা বলি যে বাংলাদেশে একটা খুব সুন্দর কথা আছে, আমি প্রায় রেফারেন্সটা দিই, যে মাছের পচন শুরু হয় মাথা থেকে। অর্থাৎ আপনি যদি মাথা ঠিক করতে পারেন, তাহলে সব ঠিক। মাথায় যদি গণ্ডগোল থাকে, মাথায় যদি রোগ থাকে, তাহলে আসলে পুরো শরীরটাই আসলে অকেজ। আপনি একটা স্ট্রোক আক্রান্ত রোগীর দিকেই তাকান, উনি যত বড় শিক্ষাবিদী হয়ে থাকুক না কেন, উনি যদি কিংবা যত বড় শক্তিশালী মানুষ বা জিম করা একজন মানে স্বাস্থ্যবান লোক হয়ে থাকুক না কেন, উনি যদি স্ট্রোক করেন, উনি আজকে প্যারালাইজড, উনি শুয়ে আছেন, ওনার দুনিয়ার কোনো খবর নাই। তো আজকে আমাদের যে রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন, একটা নতুন একটি সরকার ক্ষমতায় এসেছেন, তারা অনেকগুলো ভালো ভালো কথা বলছেন। আমরা এই ভালো ভালো কথার প্রতি আস্থা রাখতে চাই। এখনই আমরা খুব কঠোর ক্রিটিসিজমে যেতে চাই না। এই কিছুদিন আগেও ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তারাও বেশ কিছু চেষ্টা করছেন, সেখানে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠিত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে তারাও কোনো সেই প্রস্তাবনাগুলো থেকে তারা কোনো কিছু বাস্তবায়ন করেননি। ন্যাশনাল ডক্টরস ফোরাম থেকে আমাদের একাধিকবার তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আমরা আমাদের লিখিত মতামত দিয়েছি। তো পরবর্তীতে তারা বিভিন্ন স্টেক হোল্ডার থেকে এই সুপারিশগুলো নিয়ে এসে সেখানে কিন্তু তারা অনেকগুলো কথা বলেছেন। বাংলাদেশের টপ অর্ডার ইন্টেলেকচুয়ালগুলো সেখানে ছিলেন, তারা অনেকগুলো কথা বলেছেন এবং কোনোটারই বাস্তবায়ন হয় নাই। এবং এই সরকার এগুলোকে বাস্তবায়ন করবে সে বিষয়ে কোনো আলাপ নাই। বাংলাদেশের স্বাস্থ্য খাতে অর্থায়ন একটা কৌশলপত্র আছে, 2012 থেকে 2032 পর্যন্ত স্বাস্থ্য খাতে আপনার পকেট থেকে আমার পকেট থেকে খরচটাকে কমিয়ে আনা হবে। আমরা এখন খরচ করি 72 টাকা, 100 টাকা, 72 টাকা আমরা নিজেরা পকেট থেকে দেই, বাকি টাকা সরকার দেয়। বলা আছে যে 2012 সালে বলা হয়েছিল, তখন আমরা দিতাম 60 টাকা, সরকার দিত 40 টাকা। বলা হয়েছে 2032 সাল নাগাদ আমরা এটা 32 টাকায় নামিয়ে নিয়ে আসবো, অর্থাৎ আমি দেবো 32 টাকা আর সরকার দেবে বাকি টাকা। এখন 14 বছর পার হয়ে গেছে, এখন আমরা 73 টাকা দিই, আর হাতে আছে 6 বছর।
তাহলে আমরা 32-এ নামবো কীভাবে? আমরা তো খরচের দিকে, আর খরচের খাতা আমাদের আরও বাড়ছে। খরচের খাতা আমরা খাদ্য নিরাপত্তার বিষয়টি আসলে খুব বেশি আলোচনায় আসে নাই, কিন্তু খাবারের ভেজাল এবং খাবারজনিত যে রোগগুলো, পরিবেশ বা এনভায়রনমেন্টাল ডিজিজগুলোর কথা আসছে, এনসিডি। আপনারা জানেন যে ক্যান্সার, কার্ডিয়াক, ডায়াবেটিস, বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 1,20,00,000 অধিক, 1,20,00,000। হাইপার টেনশন বা হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা আপনি ধরে রাখেন যেটা প্রায় অলমোস্ট 4 কোটির অধিক। তাহলে এই যে ক্যান্সার আক্রান্ত লোক বাংলাদেশে, এই যে আমাদের জাতীয় সংসদ সদস্য মুসলিউদ্দিন ফরিদ ডাক্তার উনি বলছিলেন যে 60,000 কোটি টাকা চলে, আমার স্বাস্থ্য বাজেট 40,000 কোটি টাকা, আর আমার বিদেশে যাচ্ছে 60,000 কোটি টাকা। আমরা ওষুধে বলা হয়েছে যে 75% টাকা আমরা শুধু ওষুধের পিছনে খরচ করি। কেন হবে না? আমি বলবো যে কেন হবে না। বাংলাদেশে 1.5 লক্ষ ফার্মেসি আছে অনুমোদিত, আর অনুমোদন ছাড়া অনিবন্ধিত ফার্মেসি আছে 1 লক্ষ। তো এই লোকগুলো কীভাবে বাঁচবে? তার কাজে হলো ও চিনে যে রহিম ভাই, করিম ভাই বা সামথিং, ওনার যে প্রতিবেশী, ওনাকে চিনেন, উনি তার অর্থনৈতিক অবস্থা অনুযায়ী তাকে ওষুধ কিনে দিয়ে দেন, ওখান থেকেই দিয়ে দেন। বলতে ডাক্তারের কাছে গেলে তোমাকে পরীক্ষা নিরীক্ষা দিবে, তোমাকে ডাক্তারের পয়সা দিতে হবে, আমার তো জানি তোমাকে কী দিতে হবে। এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাংলাদেশে একটি অত্যন্ত বড় সমস্যা। কাজেই আমি পাইনেটকে ধন্যবাদ জানাতে চাই, তারা একটি খুব মহৎ একটি উদ্যোগ নিয়েছে। আমি মনে করি যে এখানে আমাদের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ স্যার অনেকগুলো সুপারিশ দিয়েছেন, আমাদের জাতীয় সংসদ সদস্য ডক্টর মুসলিউদ্দিন ফরিদ উনি অনেকগুলো সুপারিশ দিয়েছেন, বিশেষ করে মোস্তাক স্যার আছেন, সদরুল আলম স্যার অনেকগুলো কথা বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন, অনেক সবগুলো গুরুত্বপূর্ণ কথা চলে আসে, এবং আমরা সারা বছর কনফারেন্স করতে পারবো, কথা বলতে পারবো স্বাস্থ্য নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত এটি একটি মানবিক বিপর্যয়ের গল্প, আমার আপনার মানবিক বিপর্যয়ের গল্প। আপনারা অনেকেই খেয়াল করেছেন কিনা, আমি একটা আরেকটা প্রসঙ্গ দিয়ে আমার কথা শেষ করব। বাংলাদেশে আমাদের জনসংখ্যা 18 কোটি থেকে 20 কোটি। প্রতি বছর দরিদ্র হচ্ছে শুধু চিকিৎসা সেবার জন্য 60 লক্ষ মানুষ। 60 লক্ষ মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে, তাহলে আর বাকি থাকে কতজন? তো আমি প্যানেটকে ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার আয়োজনটির জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।